Hello friends, welcome back. As promised, তোমাদের সামনে আমি নিয়ে চলেছি in details discussion information bulletin টাকার জেনপাস ইউজি 2023. সো দেখো জেনপাস ইউজি 2023 জন্য যা রিকোয়ার্ড নেসেসারি ডিটেলস তোমাদের এখন জানা দরকার অ্যাজ এ এক্সাম অ্যাসপিরেন্ট, আমি সেসব ডিটেলসগুলো তোমাদের সামনে প্রকাশ্যে আনতে চলেছি এই ভিডিওতে। সো খুব ভালো মতো মন দিয়ে দেখো। আর বেশ কিছু ডিটেলস আছে, যেমন ধরো র্যাঙ্ক মেথোডোলজি থেকে নিয়ে সিট ম্যাট্রিক্স বা এক্সামের রুলস, সেসব জিনিসগুলো কিন্তু আমরা এখন ডিসকাস করছি না, এখন তোমাদের সামনে শেয়ার করতে যাচ্ছি না। কারণ হলো একটাই, এক্সামস এখনও মোটামুটি 5-6 মান্থ লেট আছে, তো সেগুলোর জন্য সময় রয়েছে। এক্সামসের ঠিক আগের সপ্তাহে আমি এক্স্যাক্টলি এক্সামসের রুলস যেগুলো আছে, রেগুলেশন, সেগুলো নিয়ে আলোচনা করার জন্য একটা ভিডিও দিয়ে দেবো। আর এক্সামস হয়ে যাওয়ার পরে তোমাদের রেজাল্ট যখন হবে, সেই রেজাল্টের সময় র্যাঙ্কের মেথোডোলজি, র্যাঙ্ক কীভাবে হবে, সিট ম্যাট্রিক্স কী হবে, তুমি কীভাবে কাউন্সেলিংয়ের প্রসিজিওরে এগাবে, সেসব ডিটেলস আমি নিয়ে চলে আসবো অন্য একটা নতুন ভিডিওতে। এখন যে জিনিসগুলো তোমাকে ফর্ম ফিল আপের সময় জানা উচিত, তোমার এখন অ্যাজ এ অ্যাসপিরেন্ট তোমাকে জানা উচিত, সেই সব ডিটেলসগুলো আমি নিয়ে চলেছি আজকের ছোট্ট ভিডিওতে। তো চলো ডিসপ্লে তো নজরটা ভালো মতো দেখো। ইনফরমেশন বুলেটিন আমরা আজকে ডিসকাস করছি আমাদের আজকের এই ভিডিওতে। তো দেখেছো অ্যাজ কমন এন্ট্রান্স টেস্ট, এটা একটা জেনপাস ইউজিটা, যেটা প্যারামেডিক্যাল, অ্যালাইড হেলথ সায়েন্স এবং তোমার আন্ডার গ্রাজুয়েট কোর্সের জন্য মানে তোমাকে অ্যালাউ করবে। ওকে, এর এক্সামের ডেট তো এখানে দেওয়া হয়েছে 11/6/2023 ইজ দ্য এক্সামিনেশন ডেট। ঠিক আছে, 11 জুন 2023। তো চলো ঝটপট করে এগাচ্ছি। আর এটাকে কিন্তু ওরাও, আমাদের WBJEE বোর্ডও কিন্তু আমাদেরকে স্টুডেন্টদেরকে রিকোয়েস্ট করছে যাতে করে প্রত্যেকটা ক্যান্ডিডেট মাস্ট গো থ্রু দ্য ইনফরমেশন বুলেটিন কেয়ারফুলি বিফোর অ্যাপ্লাইং ফর দ্য এক্সামিনেশন। এক্সামিনেশনের জন্য অ্যাপ্লাই করার আগেই যাতে স্টুডেন্টরা খুব ভালো মতো কেয়ারফুলি এটাকে একবার গো থ্রু করে নেয়, আদারওয়াইজ he might be in problem, he or she might be in problem. ওকে, চলো দেখো এক্সামসের ব্যাপারে যেগুলো বেসিক ডিটেলস ছিল সেগুলো আমরা আলোচনা করে ফেলেছি। আজকে মোটামুটি যেগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস এক্সামের জন্য, এক্সামের রেসপেক্টিভ থেকে খুব ইম্পর্টেন্ট, সেই ডিটেলসগুলো আমরা আলোচনা করছি আজকের এই সেশনে। দেখো কী কী কোর্স অফার হয়, এটা আমি আগেও বলেছি, আজকে বলে দিচ্ছি আবার। দেখো তোমরা যে কোর্সগুলো করতে পারবে এই এক্সামটা দিয়ে, সেই কোর্সগুলো হচ্ছে 10টা কোর্স। ঠিক আছে, বিএসসি নার্সিং থেকে নিয়ে ব্যাচেলর অফ ফিজিওথেরাপি, বিএমএলটি, বিএসসি সিসিটি, বিএসসি ওটিটি, বিএসসি পারফিউশন টেকনোলজি, বিএসসি পিএ ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট, বিএসসি এমএমবি, বিভিএসওপিএইচএ। দেখো বিএসসি এমএমবিটা কিন্তু নতুন ইন্ট্রোডিউস হয়েছে এই বছরই, 2023-এ, আগের বছর ছিল না। আর বিভিএসওটাও কিন্তু নতুন ইন্ট্রোডিউস হয়েছে এই বছরে, আগের বছর ছিল না। আর বিভিএসও যেটা আছে, ভিশন সায়েন্সেস অ্যান্ড অপটোমেট্রির জন্য কিন্তু কিছু স্পেশাল ক্রাইটেরিয়া রয়েছে, যেমন এখানে লাগবে ম্যাথ। ঠিক আছে, ক্লাস 11-12-এর ম্যাথ। সো ভালো মতো ভিডিওটা দেখো, খুবই ডিটেলসে খুব ভালো মতো আলোচনা করা হয়েছে। আরও কয়েকটা নতুন নতুন জিনিস অ্যাড হয়েছে, যেমন মেলদের নার্সিং অ্যালাউ ছিল না আমাদের ওয়েস্ট বেঙ্গলে, সাউথ ইন্ডিয়াতে হতো মেলদের জন্য নার্সিং, সেই নার্সিংটা এখন কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলেও হতে চলেছে। কিন্তু কোথায় হতে চলেছে সেটা বলবো ভিডিওতে, ভালো মতো দেখো, লেগে থাকো। তারপরে দেখো শিডিউল কি, শিডিউল যেটা জানো, পেপার 1 আর পেপার 2 দুটো এক্সাম হবে, দুটো পেপার হবে এক্সামের জন্য 11 জুন একই ডেটে। পেপার 1 যেটা আছে সেটাতে বিএইচএ, যেটা 10 নম্বর কোর্স, ব্যাচেলার ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, সেই বিএইচএ কোর্সের জন্য কিন্তু পেপার 2, বাট বাকি রেস্ট যে 9টা কোর্স থাকলো, কোর্স 1 থেকে নিয়ে কোর্স 9 পর্যন্ত এক্সেপ্ট বিএইচএ, সে সমস্ত কোর্সের জন্য কিন্তু পেপার 1 দিতে হবে। আর যদি তোমরা চাও যে দুটো পেপারে দিবে, তাহলে দুটো পেপারে অ্যাটেম্প্ট করতে পারো। যদি শুধু প্রথম পেপার দাও, তাহলে পেপার 1-এর যেটা টাইম, সেটা 11 AM থেকে নিয়ে 12:30 PM ফার্স্ট হাফে, অ্যান্ড সেকেন্ড হাফে 2 PM থেকে নিয়ে 3:30 PM পরে 1.5 ঘন্টা থাকবে পরীক্ষার ডিউরেশন। এই 1.5 ঘন্টায় কিন্তু পেপার 2 তোমরা দিতে পারবে। তোমরা কিন্তু দুটো পরীক্ষা দিতে পারবে, পেপার 1ও দিতে পারবে, পেপার 2ও দিতে পারবে। এটা তোমার ইচ্ছার উপর ডিপেন্ড করবে তুমি কোনটা দিচ্ছ। ঠিক আছে, পেপারস অ্যান্ড র্যাঙ্কস, বিএমআর, জিএমআর, সেগুলো সব কিছু পরে আলোচনা করবে, এখন র্যাঙ্ক না। তো চলো একবার কোয়েশ্চেনের প্যাটার্ন কী হবে, সেই প্যাটার্ন নিয়ে একবার ডিসকাস করে ফেলি তোমাদের সামনে। তো বললাম পেপার 1 আর পেপার 2 দুটো এক্সাম হবে। এবার দেখো পেপার 1টার কিন্তু সিলেবাস আর পেপার 2-এর সিলেবাস সম্পূর্ণ সেম নয়, এখানে সিলেবাসের পার্থক্য রয়েছে বলেই তো দুটো পেপার, নাহলে কেন হতো দুটো পেপার, হতো না। ঠিক আছে, দেখো পেপার 1 কি, পেপার 1-এর প্যাটার্ন কি, সেটা একটু ডিসকাস করছি আমরা এখানে। তো ভালো মতো দেখো, পেপার 1-এ যেটা ফিজিক্স আছে, ফিজিক্স থাকবে ক্লাস 11-12-এর বেসিসে সব। ঠিক আছে, সিলেবাস কিন্তু ক্লাস 11-12-এর ফিজিক্স, ক্লাস 11-12-এর কেমিস্ট্রি, ক্লাস 11-12-এর বায়োলজি। তার সঙ্গে থাকবে কিছু বেসিক ইংলিশ, সেটা 11-12 স্ট্যান্ডার্ড, লজিক্যাল রিজনিং থাকবে, সেগুলোও বেসিক লেভেলে। ঠিক আছে, এবার দেখো কোয়েশ্চেনের সংখ্যা যদি দেখতে হয়, ফিজিক্সের জন্য 20টা, কেমিস্ট্রির জন্য 20টা, বায়োলজির জন্য 20টা, বেসিক ইংলিশের জন্য 20টা, লজিক্যাল রিজনের জন্য 20টা, টোটাল 100টা কোয়েশ্চেন থাকবে। 100টা কোয়েশ্চেন তোমাকে 1.5 ঘন্টার মধ্যে করতে হবে। মানে বুঝতে পারছো, সময় কিন্তু হাতে কমই থাকে, সময় বেশি হয় না। জেনপাস এক্সামে সময়ের একটা ক্রাইসিস কিন্তু থাকেই। ঠিক আছে,
এবার দেখো খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। ক্যাটাগরি 1 আর ক্যাটাগরি 2 দুটো ক্যাটাগরি থাকে, যেখানে ক্যাটাগরি 1-এর ক্ষেত্রে কি হয়, একটাই সিঙ্গেল অ্যান্সার কারেক্ট হয়, ঠিক আছে। এগুলো 1 মার্কসের কোয়েশ্চেন হয়, মানে প্রত্যেকটা কোয়েশ্চেন 1 নাম্বার কন্টেন করে। আর এগুলো সিঙ্গেল এমসিকিউ ধরো দেওয়া আছে, এমসিকিউ এর একটাই সিঙ্গেল অ্যান্সার হবে, 2-3টা এমসিকিউ হতে পারে না, মানে মোর দ্যান 1 হতে পারে না। পেপার ক্যাটাগরি 1-এর ক্ষেত্রে কেবলমাত্র একটাই অ্যান্সার হবে। এখানে 15টা করে আছে, ফিজিক্সে 15টা থাকবে, 15x1 15 মার্কস, কেমিস্ট্রিতে 15x1 15 মার্কস, বায়োলজিতে 15x1 15 মার্কস। কিন্তু যেটা ক্যাটাগরি 2 এর কোয়েশ্চেন থাকে, সেখানে কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চেনের মার্কস থাকবে 2। আর এগুলোর ক্ষেত্রে মোর দ্যান 1 অপশন ইজ কারেক্ট হয়, মানে একটাই অপশন দিয়ে শুধু অ্যান্সার হয় না। অনেকে গত বছর এই ভুলটা করে এসেছে, যারা ভালো মতো জানতো না, ভালো মতো পড়েনি, জানে এমসিকিউ মানে অলওয়েজ একটাই সিঙ্গেল অপশন কারেক্ট হবে, কিন্তু না, ক্যাটাগরি 2 এর ক্ষেত্রে লেখাই থাকে এখানে মোর দ্যান 1 অপশন ইজ কারেক্ট। দ্যাটস মিনস এখানে একটার অধিক অপশন কিন্তু কারেক্ট হতে পারে। তো যেটা কারেক্ট হবে সেটা তোমার মার্ক করতে হবে। দেখা গেলো দুটো কারেক্ট অ্যান্সার আছে, তুমি শুধু একটা করেছো, সেখানে তুমি 1 নাম্বার পাবে, 2 নাম্বার কিন্তু পাবে না। তো দেখো 5টা করে থাকবে। এই মোর দ্যান 1 অপশন কারেক্ট, এটা শুধু ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির জন্যই থাকবে, বেসিক ইংলিশ এবং লজিক্যাল রিজনিংয়ের জন্য থাকবে না। আর এই 5টা যে থাকবে, 5 × 2 10, 5 × 2 10, 5 × 2 10, 15 + 10, 15 + 10 25, টোটাল মার্কস 25 করে থাকবে। আর বাকি যে দুটো রয়ে গেল, বেসিক ইংলিশ আর লজিক্যাল রিজনিং, সেখানে 20 করে থাকবে। টোটাল মার্কস হয়ে গেল তোমার 115, 115। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো পেপার 2 যেটা হবে, পেপার 2-এ কিন্তু তোমার ক্লাস 10-এর সিলেবাস এখানে থাকবে, ঠিক আছে। পেপার 2 এর জন্য যেটা মানে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে এটা বিএচএ কোর্সের জন্য পেপার 2। আর এখানে যে ফিজিক্যাল সায়েন্স আছে, ফিজিক্যাল সায়েন্স এটা ক্লাস 10-এর স্ট্যান্ডার্ড, ঠিক আছে। ক্লাস 10-এর স্ট্যান্ডার্ড, তুমি যে ফিজিক্যাল সায়েন্স পড়েছো, সেই ফিজিক্যাল সায়েন্স থেকে কোয়েশ্চেন থাকবে। ম্যাথমেটিক্স, সেটাও ক্লাস 10-এর স্ট্যান্ডার্ড। জেনারেল নলেজ, সেটা ভ্যারি করবে। বেসিক ইংলিশ, সেটা 12 পর্যন্ত ভ্যারি করবে, এটা আমি বলে দিচ্ছি। আর ডিটেলসে লজিক্যাল রিজনিং, এটা বেসিকগুলো থাকবে, ঠিক আছে। এটার ক্ষেত্রে তাই তোমার ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 1-এ একটা অপশন কারেক্ট, এবং ক্যাটাগরি 2 এর ক্ষেত্রে 2টো অপশন কারেক্ট হবে, মানে দুটো কি, মানে মোর দ্যান 1 অপশন ইজ কারেক্ট। এখানে দেখো 25, ফিজিক্যাল সায়েন্সে 25টা 1 মার্কের কোয়েশ্চেন থাকবে, মানে ফিজিক্যাল সায়েন্সের ওয়েটেজ সব থেকে বেশি, মানে ভৌত বিজ্ঞান থেকে সব থেকে বেশি প্রশ্ন আসবে পেপার 2-এ। 25টায় 1 নাম্বারে আসবে, আবার 5টা 2 নাম্বারে আসবে, মানে টোটাল মার্কস হয়ে গেল 35, ঠিক আছে। ম্যাথমেটিক্সে 20, জেনারেল নলেজে 20, বেসিক ইংলিশে 20, লজিক্যাল রিজনিংয়ে 20, টোটাল 115, 115 মার্কসের পরীক্ষা হবে তোমার পেপার 2। পেপার 1, পেপার 2 কি, আশা করি ক্লিয়ার হয়ে গেছে। পেপার 2 অনলি ফর বিএচএ, পেপার 1 বাকি 9টা কোর্সের জন্য, ঠিক আছে। এবার দেখো, তুমি যদি কোয়েশ্চেন 4টা পরপর কোয়েশ্চেন ভুল করো, মানে পরপর বলতে কি 4টা যদি তোমার কোয়েশ্চেন ভুল হয়, রং হয়, তাহলে সেই 4টা প্রশ্নের ভুলের জন্য তোমার 1 নাম্বার কাটা পড়বে, মানে এরকম 25%, বুঝতে পারছো। মানে তোমার এটা থাকবে নেগেটিভ মার্কিং। যেটা বলছি, নেগেটিভ মার্কিং হচ্ছে যে তোমার প্রত্যেক 4টা প্রশ্ন ভুলের জন্য 1 নাম্বার তোমার কাটা যাবে। মাল্টিপল চয়েস কোয়েশ্চেন হবে, প্রশ্নের ল্যাঙ্গুয়েজ যেটা হবে সেটা ইংলিশ আর বেঙ্গালি ল্যাঙ্গুয়েজ, দুটো ল্যাঙ্গুয়েজে থাকবে। কিন্তু পয়েন্ট টু বি নোটেড, কিন্তু তোমার যেটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের পরীক্ষা, মানে ইংলিশ যেটা পরীক্ষা হবে, লজিক্যাল রিজনিংয়ে যে কোয়েশ্চেন থাকবে, জেনারেল নলেজে যে কোয়েশ্চেন থাকবে, সেগুলো কোয়েশ্চেনের কিন্তু তুমি বাংলা ভার্সন পাবে না, ঠিক আছে। প্রত্যেকটারই ইংলিশ এবং বাংলা পেয়ে যাবে সায়েন্সের সাবজেক্টগুলোর ক্ষেত্রে, বাট ইন কেস অফ ইংলিশ, ইন কেস অফ লজিক্যাল রিজনিং, ইন কেস অফ জেনারেল নলেজ তুমি কিন্তু পাবে না বাংলা ল্যাঙ্গুয়েজে, সেগুলোর কোয়েশ্চেন পাবে না, সেগুলো ইংলিশেই থাকবে, ঠিক আছে। পেপার 1 কি বলে দিয়েছিলাম, বলে দিচ্ছি আবার। পেপার 1টা অল কোর্সেস আদার দেন বিএচএ ছাড়া বাকি সমস্ত কোর্সের জন্য, এটা বেসড অন 11th and 12th স্ট্যান্ডার্ড। 11th and 12th স্ট্যান্ডার্ডের থেকে হবে, রিকগনাইজ বোর্ড কাউন্সিলের যেটা আমাদের সিলেবাস, সেই সিলেবাস অনুযায়ী। পেপার 2 যেটা রয়েছে ফর বিএচএ অনলি, এটা ফিজিক্যাল সায়েন্স আর ম্যাথামেটিক্স হবে ক্লাস 10th স্ট্যান্ডার্ডের সিলেবাস অনুযায়ী। কিন্তু বাকি যেগুলো রয়েছে তোমার কন্টেন্ট অফ জেনারেল নলেজ, বেসিক ইংলিশ, লজিক্যাল রিজনিং, সেটা ক্লাস 12th স্ট্যান্ডার্ড অনুযায়ী হবে, ঠিক আছে। লজিক্যাল রিজনিং, জেনারেল নলেজ, বেসিক ইংলিশ, সেটা কিন্তু ক্লাস 12th স্ট্যান্ডার্ডেরই হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। চলো স্কোরিং মেথডোলজি আমরা স্কোর করছি, এখানে স্কিপ করছি, এখানে আজকে মেরিট লিস্ট স্কিপ করছি, এগুলো এখন কাজ নেই। ট্রাই ব্রেকিং রুলস এখন তোমাদের কাজে লাগবে না। আরে ভাই, পরীক্ষা দাও, পাস করো, তারপরে মানে ভালো র্যাঙ্ক করো, তারপরে ট্রাই ব্রেকিংগুলো জিনিস শিখতে আসবে। দেখো, এলিজিবিলিটি অ্যান্ড একাডেমিক কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং বিফোর অ্যাপ্লাইং ফর দ্য এক্সামিনেশন। সো এটা একবার ভালো মতো দেখে না, এলিজিবিলিটি অ্যান্ড একাডেমিক ক্রাইটেরিয়া। তো দেখো, এখানে খুব ভালো মতো বলে দিচ্ছে এই পয়েন্টে, দেখতে পাচ্ছ এখানে।
The following subsections describe the criteria as per latest communications received from the concerned authorities. মানে WBUHS যেটা রয়েছে ইউনিভার্সিটি হেলথ সায়েন্সের ইউনিভার্সিটি সেটা, আর হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের যে গভর্নমেন্ট ডিপার্টমেন্ট রয়েছে সেই ডিপার্টমেন্ট থেকে পাওয়া রুলস অনুযায়ী যেটা রেগুলেশনস করা হয়েছে পরীক্ষার্থীদের জন্য, সেটা হচ্ছে তোমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হিসেবে যে অ্যাপ্লিক্যান্ট থাকবে সে অ্যাপ্লিক্যান্ট কিন্তু অবশ্যই একটা ইন্ডিয়ার সিটিজেন হতে হবে, বাইরের নেপালি, ভুটানি, বাংলাদেশি কিন্তু হলে চলবে না। He or she must be a citizen of India. ওকে, এটা হলো প্রথম ক্রাইটেরিয়া। দ্বিতীয় ক্রাইটেরিয়া ইজ দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি এ ডোমিসাইল অফ ওয়েস্ট বেঙ্গল। ওকে, ও ডোমিসাইল হতে হবে, বাসস্থান স্থানীয় হতে হবে, বসবাস যেন করে ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা হতে হবে অ্যাপ্লিক্যান্টকে, ঠিক আছে। আর ওর যেটা রয়েছে ও কি কিন্তু 10+2 মানে মাধ্যমিক পাস করে অ্যাপ্লাই করবে সেটা কিন্তু হবে না, 10+2 সিস্টেম পাস করতে হবে। 2023 অ্যাপিয়ারিং করছে সেরকম মানে দেবে 2023 পরীক্ষা সেরকম হলেও চলবে, কিন্তু 10+2 ওকে অ্যাপিয়ার করতে হবে। 10 পাস ছেলে, মাধ্যমিক পাস ছেলে কিন্তু এই পরীক্ষার জন্য অ্যাপিয়ার করতে পারবে না। অ্যাপ্লিক্যান্টের এজ যেটা আছে সেটা মিনিমাম 17 ইয়ার্স হতে হবে অ্যাজ অফ 31 ডিসেম্বর 2023। ডিসেম্বর মাসের এই 2023 ডিসেম্বরের মাসের 31 তারিখ পর্যন্ত হতে যেন ওই অ্যাপ্লিক্যান্টটার এজ 17 বছর হয়ে যায়। 17 বছর না হলে এখানে ডেট অফ বার্থ দেওয়া আছে, এটা আরও ইজিলি হয়ে যাবে। এখান থেকে নিয়ে গিয়ে তুমি শর্ট আউট করে নিতে পারবে যে এক্স্যাক্টলি তুমি এর আওতায় আসছো কি আসছো না। তোমার বিফোর 31 ডিসেম্বর 2006 2006 31 ডিসেম্বর আগে তোমার জন্ম হতে হবে। 2006 31 ডিসেম্বর আগে যদি তোমার জন্ম না হয়, সেদিন বা তার আগে যদি তোমার জন্ম না হয়, তাহলে কিন্তু তুমি এই পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতে পারবে না। এটা গেল বেসিক্স এজের ক্রাইটেরিয়া। এবার জেন্ডার ক্রাইটেরিয়া দেখো, জেন্ডার ক্রাইটেরিয়াতে বিশাল বড় চেঞ্জ এসছে এবার, ভালো মতো দেখো যেটা বলছিলাম। শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেট যারা রয়েছে তারাই কিন্তু বিএসসি নার্সিং কোর্সটা করতে পারবে যে কোনো গভর্নমেন্ট কলেজ থেকে বিএসসি নার্সিং কোর্সটা পারসিউ করতে হলে কেবলমাত্র ফিমেল ক্যান্ডিডেটটাই পারবে। ফিমেল ক্যান্ডিডেটটি শুধু ওই র্যাঙ্ক বেরাবে, মেল ক্যান্ডিডেটদের কিন্তু হবে না, ঠিক আছে। মেল ক্যান্ডিডেটের কোনো র্যাঙ্ক ওই তোমার বিএসসি নার্সিং কোর্সের জন্য বেরাবে না। বাট এই চেঞ্জেসটা এবার এই বছর এসেছে, কিন্তু বোথ মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেটস আর এলিজিবল ফর অ্যাডমিশন ইন বিএসসি নার্সিং কোর্স ইন প্রাইভেট কলেজেস আন্ডার জেনপাস UG 2023। অর্থাৎ প্রাইভেট কলেজগুলোতে কিন্তু মেল ক্যান্ডিডেট আর ফিমেল ক্যান্ডিডেট উভয়েই করতে পারবে। অর্থাৎ আগে শুধু যেটা ফিমেল ক্যান্ডিডেটদের জন্য ছিল ওয়েস্ট বেঙ্গলের নার্সিং, সেই নার্সিংটা বিএসসি নার্সিংটা এখন মেল ক্যান্ডিডেটদের জন্য প্রাইভেট কলেজে অ্যালাউ করলো WBUHS। ওকে, আশা করি বুঝতে পেরেছো। আর বোথ মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেটস কিন্তু বাকি সমস্ত যেগুলো কোর্স আছে অল আদার কোর্সের জন্য বাকি সমস্ত প্রাইভেট এবং গভর্নমেন্ট কলেজের আন্ডারে অ্যাডমিশন নিতে পারবে, ঠিক আছে। খালি শুধু বিএসসি নার্সিংয়ের জন্য এই গল্পটা আলাদা। বিএসসি নার্সিংয়ের জন্য গল্পটা তাহলে কী হলো, যদি বিএসসি নার্সিংয়ের জন্য মেল হও তাহলে তুমি শুধুমাত্র প্রাইভেট কলেজে যেতে পারবে, আর যদি তুমি বিএসসি নার্সিংয়ের ফিমেল হও তাহলে তুমি শুধুমাত্র গভর্নমেন্ট কলেজে যেতে পারবে, ঠিক আছে। এবার দেখো এজ লিমিট দেওয়া আছে, এজ লিমিটটা গুরুত্বপূর্ণ। এজ লিমিটটা এখানে যেটা দিয়েছে কিছু চেঞ্জেস নিয়েছে এজ লিমিটে ডেফিনেটলি। দেখো অ্যাজ অন 31 ডিসেম্বর 2023 2023 ডিসেম্বর বয়সের মধ্যে তোমার কিন্তু নার্সিং BVS-এর জন্য যেটা আপার এজ লিমিট দেওয়া আছে সেটা 35 ইয়ার এজ হয়ে গেলে, তার বেশি হয়ে গেলে তুমি কিন্তু এই পরীক্ষা অ্যাপ্লাই করতে পারবে না। বিপিটির জন্য কোনো লিমিটেশন নেই, কিন্তু বাকি যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু বাকি যে কোর্সগুলো রয়েছে BMLT, CCT, OTT, PT, PMMB, BHS সেগুলো কোর্সের জন্য আপার এজ লিমিট দেওয়া আছে 40, ঠিক আছে। মানে 40 বছর বয়সের বেশি হয়ে গেলে তুমি কিন্তু এই পরীক্ষা অ্যাপিয়ার করতে পারবে না। আর নার্সিং আর BVS-ও যেটা রয়েছে, আমরা বুঝতে পারছো নার্সিং ওদের অনেক অ্যাক্টিভিটিস থাকে, ঠিক আছে, সিরিঞ্জ ইঞ্জেকশন দেওয়ার ব্যাপার থাকে। আর BVS-ও যারা থাকে অপটোমেট্রিয়ান সায়েন্সের ওদেরও কিন্তু 35 আপার এজ লিমিট থাকে, কারণ ওদেরও চোখটা ডাজ ম্যাটার করে, ঠিক আছে। তো বয়স হয়ে গেলে তো বুঝতে পারছো চোখ উইক হয়ে যায়। সো এটা আপার এজ লিমিট ক্রাইটেরিয়া গেল। এবার একাডেমিক ক্রাইটেরিয়ার ব্যাপারে বলতে গেলে দেখেন এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে। তোমার 10+2 যেটা এক্সামস আছে HS যেটাকে বলছে হায়ার সেকেন্ডারি, সেই হায়ার সেকেন্ডারিতে তোমার নার্সিং করার জন্য কিন্তু জেনারেল হলে 45% মিনিমাম মার্কস থাকতে হবে। তোমাকে 45% মিনিমাম মার্কস থাকতে হবে, ঠিক আছে। নার্সিংয়ের জন্য তুমি যদি হতে চাও, মানে নার্সিং করতে ইচ্ছুক হও, তাহলে তোমাকে হায়ার সেকেন্ডারিতে তোমার 45% ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি PCB-তে তোমার 45% মার্কস থাকতে হবে। তো যদি কোনো SC ST OBC কোনো ক্যাটাগরির আন্ডারে আসো, OBC কোনো PWD কোনো ক্যাটাগরির আন্ডারে আসো, তাহলে কিন্তু তোমার 40% লাগবে তোমার HS-এ PCB-তে মার্কস, ঠিক আছে। কিন্তু বাকি কোর্স যেগুলো রয়েছে BPT, BMLT, CCT, OTT, PT, PMMB
সেগুলো কোর্সের জন্য কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশটা ম্যান্ডেটারি। আর এখানে কিন্তু তোমার 45% থেকে 45% লাগবে জেনারেল এবং ইডাব্লিউএসদের জন্য, কিন্তু এসসি এসটি ওবিসিদের জন্য 40% লাগবে, ঠিক আছে। আর যেটা বিভিএসও রয়েছে, ঠিক আছে, যেটা ভিজন সায়েন্সেস অ্যান্ড অপটোমেট্রি রয়েছে, সেই ভিজন সায়েন্সেস অ্যান্ড অপটোমেট্রির অ্যাসপিরেন্টসদের জন্য ফিজিক্স লাগবে, কেমিস্ট্রি লাগবে, বায়োলজি লাগবে, ম্যাথমেটিক্সও লাগবে, ইংলিশও লাগবে, পিসিবিএম সব কিছুই লাগবে, সঙ্গে ইংলিশও লাগবে। আর এখানে এদের 50 মার্কস লাগবে এগ্রিগেট, এদের মিনিমাম এগ্রিগেট ইন পিসিবিএম, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্সের একটা মিনিমাম এগ্রিগেট এদের 50% লাগবে জেনারেল ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য। মানে এদের কিন্তু রিকোয়ারমেন্টটা একটু বেশি নিচ্ছে অপটোমেট্রির জন্য, সায়েন্স চোখের ডাক্তারদের জন্য এক কথায়। এবার ডাক্তার বলা ভুল হলো, চক্ষু পরীক্ষা যারা করবে প্যারামেডিক্যাল, ঠিক আছে। তো 45 অ্যালাইড হেলথ সায়েন্সেস, 45% থাকবে যে ক্যাটাগরিদের জন্য, আর 50% থাকবে বিবিএসও জেনারেল এবং ইডাব্লিউএস জন্য। কিন্তু দেখো বিএচও গল্পটা এখানে আলাদা, ঠিক আছে। বিএচও গল্প এনে দেওয়া আছে। এনে কেন দেওয়া আছে, কারণ বিএচএদের এটা ডিফাইন করছে ক্লাস 10th যে এক্সাম, সেই এক্সামসে ক্লাস 10th যেটা আছে, সেই ক্লাস 10th কিন্তু একটা বিএচ স্টুডেন্টকে তোমার যা আছে জেনারেল এবং ইডাব্লিউএস জন্য 50% আর 45% মার্কস লাগবে, ঠিক আছে। ডকুমেন্ট ভেরিফিকেশন, দেখো ডকুমেন্ট ভেরিফিকেশন এগুলো এখন তোমাদের দেখে লাভ নেই, সিট ম্যাট্রিক্সও এখনও কোনো কাজের না। ডমিসাইল ক্রাইটেরিয়া যেটা আছে ব্যাপার, সেটা একটু বলে দিচ্ছি এখানে। দেখো ডমিসাইল ক্রাইটেরিয়া তোমাকে কীভাবে এখানে জাজ করবে যে তুমি ডমিসাইল কি না ওয়েস্ট বেঙ্গলে, তুমি কীভাবে এটা কিসের বেসিসে জাজ হবে। যদি তুমি লাস্ট 10 ইয়ার্স থেকে ওয়েস্ট বেঙ্গলে আছো, 31/12/2022 এই সময়ের পর্যন্ত তোমার যদি 10 বছর ঊর্ধ্বে তুমি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হও, তাহলে তোমাকে ডোমিসাইল বলে গণ্য করা হবে। আর না হলে তোমার যদি বাবা মা পার্মানেন্টভাবে রেসিডেন্ট করো ওয়েস্ট বেঙ্গলে, মানে ওয়েস্ট বেঙ্গলে জন্ম, ওয়েস্ট বেঙ্গলে একদম আদিম পূর্বপুরুষ থেকে ওয়েস্ট বেঙ্গলে আছো, তাহলে কিন্তু সেটা তোমার ডোমিসাইল হিসেবে গণ্য করা হবে। আর এটা গণ্য কিন্তু যেই সে করতে পারবে না, এটা তোমাকে একদম টপ ক্লাস গভর্নমেন্ট অফিসিয়ালসদেরকে দ্বারা তোমাকে এটা স্বাক্ষর করিয়ে দেন ভেরিফাই করাতে হবে। কোনো নেতাগিরির কাছে চলবে না, ঠিক আছে। কোনো কাউন্সিলর বা কোনো প্রধান বা কিছু গ্রামের সেসব কিছু দ্বারা কিন্তু তোমার এটা ভেরিফাই হবে না। এটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট করতে পারবেন, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট করতে পারবেন, ডেপুটি ম্যাজিস্ট্রেট করতে পারবেন, ডেপুটি কালেক্টর, সাব ডিভিশন, এসডিও যে হয় ব্লকের, ব্লক ডেভেলপমেন্ট অফিসার, বিডিও, ইনারাই অনলি করতে পারবেন তোমার এটাকে ভেরিফাই, ঠিক আছে। সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ করতে পারবেন, অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, সাব ডিভিশন, ঠিক আছে। পুলিশ অফিসার, ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ অফিসার, ইনারা করতে পারবেন। কমিশনার, অ্যাডিশনাল কমিশনার, জয়েন্ট কমিশনার, ডেপুটি কমিশনার, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ দ্য পুলিশ ইন কমিশনারেট, এরা করতে পারবেন। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যারা আছেন ইনারা করতে পারবেন, ঠিক আছে। কিন্তু 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 কমিশনার যারা আছেন এনারা করতে পারবেন দেখলেই, কিন্তু বলে দিচ্ছি যে এটা কিন্তু ইলেক্টেড পিপল যেগুলো আছে রিপ্রেজেন্টেটিভ আমাদের, যেমন মিউনিসিপ্যাল কমিশনার, কাউন্সিলর অফ মিউনিসিপ্যাল কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটি, মেম্বার অফ 3 টায়ার পঞ্চায়েত সিস্টেম আর জিটি, এমএলএ আর এমপি, এদের কিন্তু নট অ্যাকসেপ্টেবল, এদেরটা কিন্তু অ্যাকসেপ্ট করা হবে না, ঠিক আছে। আই হোপ বুঝতে পেরে গেছো। এরপরে মোটামুটি তোমাদের আর তেমন ডিটেলস খুব বেশি কিছু নেই আপাতত। এবার রেজিস্ট্রেশনের প্রসেসটা একটু বলে দিচ্ছি, তোমাদেরকে দেখে নাও একবার। প্রথমে কিন্তু তোমার পার্সোনাল ডিটেলস যেগুলো রয়েছে রেজিস্ট্রেশন করার জন্য, ঠিক আছে। দেখো রেজিস্ট্রেশন যদি নিয়ে থেকে করো, একদম নিয়ে কনফিডেন্সটা শুরু করো, নিয়ে ডিটেলস ভরে নিয়ে ভরার ব্যাপার আছে, ইজি জিনিস। আর যদি নিয়ে প্রতি কনফিডেন্স না পাও, তাহলে ডেফিনেটলি একটা সাইবার ক্যাফেতে চলে যাও, কিছু একটা চার্জ দেবে, সেই চার্জ দিয়ে করে নিবা, তো ওটাও সেফ হবে, ঠিক আছে। দেখো রেজিস্ট্রেশন করার প্রসিজিওরের ব্যাপারে একটু শুধু আমি এখানে বলে দিচ্ছি। তোমায় কিন্তু নিজের নাম, ফাদার নেম, মাদার নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, আইডেন্টিফিকেশন টাইপ, মানে যে কোনো একটা তোমার গভর্নমেন্ট ভেরিফাইড আইডি লাগবে, ঠিক আছে। প্রেজেন্ট পার্মানেন্ট অ্যাড্রেস, মোবাইল আইডি, ইমেল আইডি লাগবে। তারপরের স্টেপে কিন্তু তোমাকে মোবাইল আইডি, ইমেল আইডির ওটিপি দ্বারা ভেরিফাই করাতে হবে। তুমি ভেরিফাই করিয়ে নেওয়ার পরে, আর এগুলো কিন্তু বাবার নাম, মায়ের নাম, এগুলো কিন্তু কোনো কন্ডিশনে পরে আর চেঞ্জ করা যাবে না, ঠিক আছে। এগুলোর পরে কিন্তু চেঞ্জ করা যাবে না, খুব ভালো মতো এগুলো ভরবে, ঠিক আছে। দেন দ্য ক্যান্ডিডেট হ্যাজ টু ক্রিয়েট এ পাসওয়ার্ড, তোমার একটা পাসওয়ার্ড তারপরে ক্রিয়েট করার অপশন পাবে, তুমি পাসওয়ার্ড ক্রিয়েট করবে, পাসওয়ার্ড ক্রিয়েট করে সাবমিট করে রেজিস্ট্রেশন কমপ্লিট করবে, ঠিক আছে। তারপর রেজিস্ট্রেশন করে নেওয়ার পরে তোমার যে ইমেলের কথা বললাম সেটা হলো, ভেরিফাই হলো। তারপরে কিন্তু তুমি কি করবে, তোমাকে তোমার পাসওয়ার্ড দিয়ে পরে আবার তোমাকে লগ ইন করতে হয়। পাসওয়ার্ড ভুলে গেলে তুমি সেটাকে ফরগট পাসওয়ার্ড করে রিকভার করতে পারবে, হ্যাঁ। তারপরে তোমায় যদি এখানে একটু প্রাইসের কথা তোমাকে বলে দিই, তোমাকে পেপার অন পেপার টু তোমাকে পেপার সিলেক্ট করতে হবে, ঠিক আছে। অ্যাপ্লিকেশন তুমি ফিল করবে, অ্যাপ্লিকেশন যখন ফিল করতে আসবে, সেই অ্যাপ্লিকেশন ফিল করার সময় কিন্তু তুমি সেখানে
বিভিন্ন রকমের ইনফরমেশন রয়েছে, যেমন ডোমিসাইল সার্টিফিকেট থেকে নিয়ে ক্যাটাগরি সার্টিফিকেট, পিডব্লিউডি স্ট্যাটাস, ফ্যামিলি ইনকাম স্ট্যাটাস, রিলিজিয়ন, ন্যাশনালিটি, একাডেমিক ডিটেলস সব কিছু তুমি ভরে দেবে। তারপরে তুমি ক্যান্ডিডেটকে তোমাকে পেপার সিলেক্ট করতে হবে, পেপার 1 দিবে না পেপার 2 দিবে না, দুটোই দিবে, সেটা তোমাকে সিলেক্ট করতে হবে। পেপারটা দুটো সিলেক্ট করা হয়ে গেলে বা দুটো তুমি দিতে পারো, তোমার ইচ্ছে ওটা, ঠিক আছে, শুধু টাকাটা বেশি লাগবে। Thereafter the candidate needs to choose zones of examination in the order of her choice। তুমি তারপরে সিটি আর স্টেট চুজ করবে যেখানে তুমি এক্সাম দিতে ইচ্ছুক। তারপরে সেখানে তোমাকে এবার ছবি আপলোড করতে হবে, আপলোডিং অফ ইমেজ, সেখানে তুমি নিয়ে ছবি আপলোড করবে, জেপিজি বা জেপিইজি ইমেজ, ঠিক আছে, কালার ফর্মের ছবি, যেটা সাইজ যেন 10 থেকে 200 কেবির মধ্যে হয়। আর সিগনেচার আপলোড করতে হবে, যেটা সাইজ মাত্র 4 কেবি থেকে যেন 30 কেবির মধ্যে হয়। দেখো ছবিগুলো আপলোড করার সময় তোমরা যদি নিয়ে থেকে করার চেষ্টা করার সময় অতগম্য হয়ে যায়, কীভাবে করবো না করবো, আমি ডেফিনেটলি ছবিগুলোকে রিসার্চ করার জন্য একটা ওয়েবসাইট আমি তোমার এই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেই ডেসক্রিপশন বক্সে গিয়ে কিন্তু তোমরা সেই ওয়েবসাইটটা রিকভার করতে পারবে, যে ওয়েবসাইট থেকে তোমরা ছবির সাইজ নিজের মতো চেঞ্জ করে দিতে পারবে, ঠিক আছে। তারপরে দেখো যে ডকুমেন্টগুলো লাগবে, বাকি সেই ডকুমেন্ট পিডিএফ হিসেবে আপলোড করতে হবে। সেই পিডিএফটা ফরম্যাট যেন 50 কেবি থেকে 300 কেবির মধ্যে হয়। আর পিডিএফটাও রিসার্চ করার আমি একটা ওয়েবসাইটের লিঙ্ক তোমাদের আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যাতে করে তোমরা সেই লিঙ্কে ক্লিক করে পুরোপুরি নিজের ছবিকে রিসার্চ করতে পারো, নিজের পিডিএফকে রিসার্চ করতে পারো, ঠিক আছে। তারপরে পেমেন্টের অপশান আসবে। পেমেন্টের অপশানে দেখো তোমরা যদি শুধুমাত্র পেপার 1 দাও বা পেপার 2 দাও, মানে যদি একটাই পেপার দাও, তাহলে যদি আর জেনারেল হও তাহলে তোমাদেরকে লাগবে 500 টাকা। যদি পেপার 1 বা পেপার 2 যে কোনো একটাই পেপার দাও, একটাই পেপার অ্যাটেন্ড করো, ঠিক আছে, আর যদি তুমি জেনারেল হও তাহলে তোমাকে লাগবে 500 টাকা। আর তোমার যদি কোনো ক্যাটাগরির আন্ডারে আসো, এসসি, এসটি, ওবিসি, ওবিসিবি, তাহলে তুমি লাগবে তোমার 400 টাকা, 100 টাকার কনসেশন রয়েছে, ঠিক আছে। আর যদি তোমার পেমেন্ট করার সময় ব্যাংকের কোনো সার্ভিস চার্জ লাগে, সেটা অ্যাডিশনাল লাগতে পারে, ঠিক আছে। তারপরে দেখো পেপার 1 আর পেপার 2 যদি তুমি দুটো দাও তাহলে তোমার লাগবে 800 টাকা। আর তুমি যদি কোনো ক্যাটাগরির আন্ডারে আসো, ওবিসি বা ওবিসিবি, এসসি, এসটি, তাহলে তোমার লাগবে 650 টাকা, ঠিক আছে। আর ব্যাংকে যদি কোনো সার্ভিস চার্জ থাকে ঠিক আছে। আর এই যে তুমি যে কনসেশনটা নিচ্ছ না, এখানে ছাড় 100 টাকা 150 টাকা ছাড়টা নিচ্ছ যে তুমি এসসি, এসটি, ওবিসির বদলত, সেটাই কিন্তু তোমাকে ভালো মতো আপলোড দিতে হবে। সেটাকে আর পরে কাউন্সিলের টাইমে কিন্তু তোমাকে দেখাতে হবে, নাহলে কিন্তু তুমি একজন ডিফল্টার হিসেবে প্রমাণিত হবে। আর তোমার ক্যান্ডিডেটচিওর উইল বি ক্যান্সেল, তোমার ক্যান্ডিডেট যিনি আছে সেই ক্যান্ডিডেটটাকে বাতিল করে দেওয়া হবে, ঠিক আছে। তারপরে পেমেন্ট করা হয়ে গেলে তুমি একটা কনফার্মেশন পেজ পাবে, সেই কনফার্মেশন পেজটাকে তোমাকে যেখানে ভালো মতো সবই দেখতে পাবে, তুমি যারা ডিটেলস ঠিক করেছো সেই ডিটেলসগুলো একবার মিলিয়ে নেবে যে সব কিছু ঠিকঠাক করেছো কিনা। রেজাল্টে পেমেন্ট করলে পেমেন্টের টাইম থেকে সব কিছু সেখানে দেখতে পাবে। তারপরে তুমি কনফার্মেশন পেজটাকে ডাউনলোড করে নেবে ফর ফিউচার রেফারেন্স। তারপরে যখন অ্যাডমিট কার্ড প্রিন্ট করার ব্যাপার আসবে, তখন তুমি সেই অ্যাডমিট কার্ড তারপরে সেই কনফার্মেশন পেজের ডিটেলস থেকে তুমি বার করতে পারবে, ঠিক আছে। এক্সামিনেশন সেন্টার অ্যালোকেশন তোমাকে করা হবে। তারপরে এগুলো হয়ে গেলে তারপর ডিক্লারেশন অফ রেজাল্ট, জেনারেল রুলস অ্যান্ড ডকুমেন্টস, এগুলো এখন কাজের নাচ, কাউন্সিলিং, এইগুলোতে প্রোফর্মা, এগুলোতে তোমার রেসিডেন্স ডোমিসাইল সার্টিফিকেট হয় এগুলো, ঠিক আছে। এগুলো আর কাজের নেই, এগুলো জিনিস নিয়ে যখন কাজে লাগবে তখন তোমাকে এগুলো নিয়ে আলোচনা করতে আসবো আমরা। এখানে বিভিন্ন ডিস্ট্রিক্টে তাদের জোন কোডগুলো দেওয়া আছে, জোন কোড প্রয়োজন হলে জোন কোড তোমরা দিতে পারবে, ঠিক আছে। জোন কোডগুলোর হেল্প এখান থেকে রেফারেন্স তোমরা নিতে পারবে। তো এই ভিডিওতে এটুকুই ছিল। আমি ভাবলাম তোমাদেরকে পুরো ডেমনস্ট্রেট করে দেখাবো যে এক্স্যাক্টলি কীভাবে অনলাইন ফর্ম ফিল আপ করে, কিন্তু দেখতে পাচ্ছি ওই ব্যাপারে হয়তো ইউটিউব অনেকে ভিডিও বানিয়েছে, তোমরা ডেফিনেটলি সেগুলোতে হেল্প নিয়ে নিতে পারো। আর দেখো ভাই, নিজে একটা জিনিস বল, তোমার নাম, বাবার নাম, মায়ের নাম, তুমি কাকে জিজ্ঞেস করবে, কী দেখবে এখানে? তোমার নিজের একটা ডকুমেন্টস খুলে, আসলে স্পেলিং তো জানবে, তবুও নিজের একটা ডকুমেন্টস খুলে দেখে একদম ঠিকঠাক ভদ্রমানুষের মতো করে দাও। একবার যদি করে দাও তাহলে কনফিডেন্স লেভেলটা সে লেভেলে চলে আসে, তোমাকে বারবার যেখানে ওখানে যেতে হবে না, করতে হবে না, সাহস নিয়ে বুকে ওটা করো। আর যদি নিয়ে অতটুকু কনফিডেন্স লেভেল না থাকে তাহলে তুমি ডেফিনেটলি কোনো সাইবার ক্যাফে থেকে করো না, কারণ এগুলো মিস্টেক হয়ে গেলে পরে ফালতু রিকভার করতে পারে মিস্টেকটাকে, ঠিক আছে। তখন এই সামান্য 100 টাকার জন্য অনেক কিছু ভারী পড়তে পারে। তো যাই হোক, দ্যাটস ইট ফ্রম মাই সাইড টুডে। আর যেটা মেন কথা হলো যে আমি যে এক্স্যাক্টলি কোয়েশ্চেনের প্যাটার্ন আছে জেনপাস ইউজি, সেই কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে যেভাবে কোয়েশ্চেন আস করবে, কারণ দেখো আমরা কিন্তু জানি, তুমি জানো, আমি জানি, আমাদের লজিক্যাল রিজনিং বলে কোনো কিছু আমরা দেখিনি, জানি না। আমরা ব্যাংকের বা রেলওয়ে চাকরির জন্য খাটিনি, আমরা আর কোনো এক্সামের জন্য খাটিনি, আমরা এখন পর্যন্ত কিন্তু ক্লাস 10-12 লেভেলের লজিক্যাল রিজনিং বলে কোনো সাবজেক্ট পড়িনি। ডেফিনেটলি এই সাবজেক্টটা একদম নতুন হয়ে যায় সুন্দর কাছে। লজিক্যাল রিজনিংয়ের ব্যাপারে যদি আমি কিছু করতে পারি, আমি চেষ্টা করবো তোমাদের জন্য করার, ডেফিনেটলি। আর বাকি যে সমস্ত জিনিসগুলো রয়েছে, জেনারেল নলেজ কীভাবে কোয়েশ্চেন আসবে বা ইংলিশের প্যাটার্নটা কীভাবে আসছে কোয়েশ্চেন, দেখো একটা নতুন ফ্রেশার স্টুডেন্ট হিসেবে এগুলো ডাউট কোয়েশ্চেন থাকতে পারে যে এক্স্যাক্টলি কোয়েশ্চেন প্যাটার্নটা কী হতে চলেছে, এক্স্যাক্টলি এইচএসের মতো কোয়েশ্চেন হবে ইংলিশটা না কী হবে, বা জেনারেল নলেজ আসলে কেমন জেনারেল নলেজ কোয়েশ্চেন আসবে, এগুলো নিয়ে মাথায় তোমার সমস্যা থাকতে পারে। ডেফিনেটলি আমি এই কোয়েশ্চেন প্যাটার্নের উপরে তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। কিন্তু তোমরা টিল দেন
কিপ হাসলিং, কিপ স্টাডিং, সময় নষ্ট করো না, এদিক ওদিক বেশি ভিডিও দেখার দরকার নেই, বেশি দৌড়ে বেড়াতে যেও না, ঠিক আছে? ভালো মতো স্টাডি করো, ভালো মতো পড়ো, বাকি তোমাদের জন্য ব্যাক এন্ডে যা হার্ডওয়ার্ক লাগবে সেগুলো আমি করছি, চাপ নেই, ঠিক আছে? তো দ্যাটস ইট ফ্রম মাই সাইড। ওকে গাইস, টেক কেয়ার, বাই বাই, টাটা।